গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ ক্লাস 9-এর আবার ক্লাস নিয়ে চলে এসেছি। আগে আমরা ক্লাস 9-এর কতটা করেছিলাম বলো তো? 1.1-এর আমার যতদূর মনে পড়ছে আমরা 5-6 পর্যন্ত 6 পর্যন্ত বোধহয় করে নিয়েছিলাম। 7-এরটা আমরা একটু করে নিই, 7, 8, 9, তারপরে আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাব। 7-এরটা কি আছে দেখো দেখি। এগুলো আমরা আগের দিন করেছিলাম, একই প্রসেসে হবে। 1-এর 5 আর 1-এর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লেখো। 1-এর 4, 1-এর 5 আর 1-এর 4, 1-এর 5 ও 1-এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। কি হতে পারে? আমরা বলেছিলাম দুটো সংখ্যার মাঝে মূলদ সংখ্যা কিভাবে পায়, এই দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে, এটা একটা করতে পারি। আরেকটা আমরা করেছিলাম ডিনোমিনেটরটা ইকুয়াল করেছিলাম, মানে হর যেটা, হরটাকে আমরা দুটোর সমান করেছিলাম, করে তার মাঝেরগুলো নিয়েছিলাম। তো দুটোই দেখাচ্ছি একটুখানি। একটা হতে পারে 1-এর 5 প্লাস 1-এর 4 বাই 2 সমান 5, 4 এখানে হলো 20, 4 প্লাস 5 9, 9 বার 20 বাই 2 সমান 9 বাই 40। এই দুটোর মাঝের একটা হলো, তাহলে তখন হয়ে গেল 1-এর 5, 9 বাই 40, 1-এর 4, 3টে। আবার এই দুটোর মাঝে একটা আছে, এই দুটোর মাঝে একটা আছে, তাহলে আবার 1-এর 5 প্লাস 9-এর 40 বাই 2, এই দুটোর মাঝে একটা, তাহলে সেটা কত হবে? 40 লসাগু হবে 8 প্লাস 9 বাই 2, তাহলে 9 আর 8 17 বাই 40 দুগুণে 80। এটা একটা হতে পারে। এরা কার মাঝে রইল? এর মাঝে, তার মানে 1-এর 5-এর পরে থাকবে 17 বাই 80, তারপরে 9 বাই 40। আবার এই দুটোর মাঝেও একটা থাকবে, তাহলে এই দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলেও আমরা আরেকটা পাবো। এটা বাড়িতে চেষ্টা করে দেখতে পারো, আর না হলে এখানে যদি করতে চাও তাহলে 9-এর 40 প্লাস 1-এর 4 বাই 2, এটা একটা হবে, তাহলে এদের লসাগু হবে 40, তাহলে এটা 9 প্লাস 4 10-এ 40, তাহলে 10, এটা বাই 2 সমান 10 আর 9 19 বাই 40 দুগুণে 80। তাহলে কি কি হলো? 1-এর 5, 1-এর 5-এর পরে এই দুটোর মাঝে একটা ছিল 17 বাই 80, তারপরে 9-এর 40, আবার 9-এর 40 আর 1-এর 4-এর মাঝে একটা রয়েছে 19 বাই 80, আর তারপরে 1-এর 4, তাহলে 1-এর 4, তাহলে 1-এর 5 আর 1-এর 4-এর মাঝে আমরা এই 3টে মূলদ সংখ্যা পেলাম। বেশ, এবারে 8-এর গুলো দেখি একটু কি বলেছে। 8-এ বলেছে বক্তব্যগুলি সত্য মিথ্যা হবে কিনা দেখো। তো দেখি, প্রথমটা বলেছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ আর গুণ করলে পূর্ণ সংখ্যা পাবো। এটা ঠিক না ভুল? দুটো পূর্ণ সংখ্যা নিয়ে আমরা একটা 3 নিলাম আর একটা -5 নিলাম, যোগ বিয়োগ আর গুণ, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে 3 প্লাস -5 সমান -2, তাহলে এটা পূর্ণ সংখ্যা। 3 মাইনাস -5 সমান 3 প্লাস 5 সমান 8, এটাও পূর্ণ সংখ্যা। আর 3 ইন্টু -5 যদি করি তাহলে -15, তাহলে এই সবগুলোই আমরা দেখছি পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে আমরা বলবো যে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ আর গুণ করলে আমরা পূর্ণ সংখ্যাই পাবো, এটা ঠিক। এটা যে কোনো, আমি এটা নিলাম, তুমি অন্য যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিয়ে যোগ বিয়োগ গুণ করে দেখবে, সেই ক্ষেত্রে সব ক্ষেত্রেই সেগুলো পূর্ণ সংখ্যাই আসবে। তারপরেই বলেছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে আমরা পূর্ণ সংখ্যা পাই। এই দুটোকেই যদি নিই আমরা, যদি এই দুটোকে ভাগ করি তাহলে 3 বাই -5, এটা কি পূর্ণ সংখ্যা? এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে বলবো যে দুটি পূর্ণ সংখ্যা, আবার আচ্ছা এটা নয় পূর্ণ সংখ্যা। যদি আমরা দুটো পূর্ণ সংখ্যা 3 3 নিই,
এবং এগুলো যদি ভাগ করি তাহলে 3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 1 হবে। তাহলে 1 সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে তুমি বলবে এটা পূর্ণ সংখ্যা হচ্ছে, আমি করে বললাম এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না। তার মানে হতেও পারে নাও হতে পারে। তাহলে দুটো পূর্ণ সংখ্যা ভাগ করলে পূর্ণ সংখ্যাও হতে পারে আবার নাও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এখানে যেটা বলেছে পূর্ণ সংখ্যাই হবে সেটা ঠিক নয়, তার মানে এটা ফলস। তারপরে বলেছে দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ এবং ভাগ করলে কি সংখ্যা পাওয়া যাবে। দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ এবং ভাগ, দুটো মূলদ সংখ্যা তুমি যোগ করো, দুটো মূলদ সংখ্যা, একটা 2-এর 3 নিলে ধরো আর একটা 5 নিলে, দুটো মূলদ সংখ্যা যোগ করছো, যোগ করে তুমি কি পাচ্ছ 2 + 3 = 5 15/3 সমান 17/3, এটা মূলদ সংখ্যা। যদি এই দুটোকে তুমি বিয়োগ করো তাহলে 2/3 - 5, তাহলে এটা -5 -15, তাহলে 2 - 15 এটা হবে -13/3, তাহলে এটাও মূলদ সংখ্যা। যদি এই দুটোকে গুণ করো তাহলে 10/3 মূলদ সংখ্যা। যদি এগুলোকে ভাগ করো তাহলে 2-এর 3 × 1-এর 5 সমান 2/15। তাহলে দুটো মূলদ সংখ্যাকে যদি আমরা যোগ বিয়োগ গুণ এবং ভাগ করি সেক্ষেত্রে আমরা মূলদ সংখ্যাই পাবো। তুমি অন্য যে কোনো মূলদ সংখ্যা নিয়ে যদি করো তাহলে সব ক্ষেত্রেই দেখবে মূলদ সংখ্যাই পাবে। সেটা 1.1 এক্সারসাইজটা আমাদের শেষ হলো। এবারে 1.2 এক্সারসাইজটা আমরা করব। বেশ, সেখানে যাওয়ার আগে আমরা তাহলে এতদিন পর্যন্ত যেগুলো করলাম সেগুলো সব পেলাম আমরা স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা আমরা বলেছিলাম যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় এবং q ≠ যেখানে pq পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। এখন কিছু সংখ্যা আছে যেগুলো ধরো √2, √3, √5, √7, √11, √13 এরকম যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যার যে দলটা সেই দলে আমরা পাচ্ছি না। পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, তাদের কোথাও আমরা কিন্তু এই সংখ্যাগুলোকে দেখিনি। তাহলে এই সংখ্যাগুলো কিরকম সংখ্যা? এখানে দেখো √2 আছে মানে √2/1 বলতে পারি। তাহলে আমরা জানি এই √2 যে সংখ্যাটা এটা তো মূলদ সংখ্যা নয় বা এটা পূর্ণ সংখ্যা নয়, √2 সংখ্যাটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি না যেখানে pqটা পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, মানে এই আকারে আমরা এই সংখ্যাগুলোকে লিখতে পারছি না যেখানে pqটা পূর্ণ সংখ্যা হবে আর q ≠ 0। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলবো? এই সংখ্যাগুলোকেই আমরা বলবো অমূলদ সংখ্যা বা ইরাশনাল নাম্বার। রেশনাল নাম্বার আমরা করেছিলাম, এটা ইরাশনাল নাম্বার। মূলদ সংখ্যা রেশনাল নাম্বার। তাহলে এই যে রেশনাল নাম্বার কাকে বলে না, আমরা তখন বলবো যে সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায় না যেখানে pq পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। তাহলে এই যে অমূলদ সংখ্যাগুলো আমরা পেলাম বা ইরাশনাল নাম্বারগুলো পেলাম, এগুলোকে কি সংখ্যা রেখায় আমরা বসাতে পারি? মূলদ সংখ্যাকে তো আমরা সংখ্যা রেখায় বসিয়েছিলাম, অমূলদ সংখ্যাকে কি আমরা সংখ্যা রেখায় বসাতে পারি? একটু চেষ্টা করে আমরা দেখি। প্রথম আমরা √2টা দেখছি সংখ্যা রেখায় বসানো যায় কিনা। সংখ্যা রেখা আমরা এরকম একটা রেখা নিয়ে নিলাম। আমরা এখানে প্রথম যেটা আছে এটা 0 থেকে ধরো 1 পর্যন্তই নিলাম। এখানে বললাম 0 থেকে 1, এটা বললাম 2, এটা বললাম 3, এরকম করে এইখানটা কত নিই আমরা 1 একক করে, এটা 1 একক, এটাও 1 একক, এরকম সবগুলো এগুলো সমান 1 একক করে আমরা নিচ্ছি। এটার নাম দিলাম O বিন্দু আর এটার নাম দিলাম A বিন্দু। দিয়ে আমরা এইটা 1 একক আছে, আমরা এই O বিন্দু আর A বিন্দুতে একটা করে লম্ব অঙ্কন করলাম। লম্ব আঁকলাম মানে এখানে একটা 90 ডিগ্রির কোণ, এখানে একটা 90 ডিগ্রির কোণ আঁকলাম। দিয়ে এই লম্বটার দৈর্ঘ্যটা এই 1 একক যতটা নিয়েছিলাম তার সমান নিলাম, মানে কম্পাসটাকে আমরা এখানে বসালাম
প্রথমে আমরা কম্পাস দিয়ে এখানে 90 ডিগ্রির কোণ এঁকে নিলাম। এইবার আমরা কম্পাসটাকে এখানে এখানে কাঁটাটা বসালাম, এখান থেকে পেন্সিল পর্যন্ত নিলাম, দিয়ে এইটা যতটা রেখা হল, যতটা ব্যাসার্ধ হলো সেই সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এই লম্বটা যেখানে টেনেছিলাম সেই অংশ কেটে নিলাম। এদিকেও তাই করলাম, ওই একই অংশ কেটে নিলাম একই ব্যাসার্ধ নিয়ে, দিয়ে এটাকে যোগ করে দিলাম। তাহলে এই যে এখানে আমরা কি পেলাম, এরকম একটা চতুর্ভুজ পেলাম যার প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো 90 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজটা হয়ে গেল একটা বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের যদি আমরা এটা নাম দিতে পারি ও এ বি সি, দিয়ে ও বিন্দুর সঙ্গে বি বিন্দুটা যদি আমরা যোগ করে দিই, তাহলে ও এ বি এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন? তার একটা কোণ সমকোণ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাস একজন গণিতজ্ঞ যিনি এই সূত্র আবিষ্কার করেছিলেন, তার নামানুসারে এই সূত্রটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। তা একটা সমকোণী ত্রিভুজের এটাকে লম্ব, এটাকে ভূমি, এবং সব থেকে বড় যেটা বাহুটা থাকে সেটাকে অতিভুজ বলা হয়। তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন দেখো তো এটা সমান, এই ত্রিভুজটা যদি নিই তার অতিভুজ হচ্ছে ওবি, তাহলে এটা ওবি স্কোয়ার ইকুয়াল টু এটা লম্ব এবি স্কোয়ার প্লাস ও এর স্কোয়ার। তাহলে এটা সমান কত হচ্ছে? এবি স্কোয়ার মানে কত? আমরা এটা কত একক নিয়েছিলাম? 1 একক। এদিকটাও 1 একক নিয়েছিলাম, এটাও 1 একক, এটাও 1 একক। তাহলে এটা কত? তাহলে এবি স্কোয়ার মানে 1 একক মানে 1 এর স্কোয়ার, আর ও এ স্কোয়ার মানেও 1 এর স্কোয়ার। তাহলে 1 প্লাস 1 মানে 2। তাহলে ওবি স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে ওবি সমান কত হবে? √2। তার মানে যদি আমরা এটা এঁকে নিই তাহলে এই ওবির যে দৈর্ঘ্যটা এটা হয়ে গেল √2 একক। এখন আমরা কি করব, পেন্সিল কম্পাসের কাঁটাটাকে আমরা এইখানটায় বসাবো, দিয়ে এখান থেকে ওবি বি পর্যন্ত আমরা ব্যাসার্ধ নেব, মানে পেন্সিলটাকে এখান পর্যন্ত ছোবে। এবারে এইখান থেকে আমরা এই কাঁটাটাকে এখানে বসিয়ে নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এবং সেই বৃত্তচাপটা এই রেখাটাকে, এই সংখ্যা রেখাটাকে একটা বিন্দুতে ছেদ করবে। যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দুটাকে যদি আমরা এম বলি, তাহলে এই এম বিন্দুটাই হবে √2 অবস্থান সংখ্যা রেখায়। বোঝা গেল? তখন তোমাকে কিন্তু এইভাবে এটাকে বসিয়ে এই যে এইরকম করে তোমাকে এরকম, আমি তো এখন আমার কাছে অ্যাকচুয়ালি বোর্ডে করার মতো পেন্সিল কম্পাস নেই, তো আমি সেই জন্য, তোমরা বাড়িতে খাতায় করবে এটা দেখে। ছোট যে আমার ছোট আছে, কিন্তু ছোটটা তো এখানে করলে হবে না, পেন্সিল যেটা খাতায় করা হয় অত ছোটটা এখানে ধরবে না। তো তোমরা বাড়িতে পেন্সিল কম্পাস দিয়ে খাতায় করবে, দিয়ে এটা করে দেখবে, এটা আসবে। খুব শক্ত নয়, কিন্তু একটু বুঝে নাও তাহলে এটা অসুবিধা হবে না। এটা আমরা √2 জন্য করলাম। এবারে যদি √3 বসাতে হয় তাহলে কি করে করব? দেখো ও বি আমরা এটা √2 করেই নিয়েছিলাম, √2 একক এটা বলেছি। এই ওবির ওপর যদি আমরা একটা লম্ব টানি, তার মানে ওবির ওপর এই বি বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রির কোণ আঁকবো, দিয়ে সেটাকে কোণটা আঁকার সময় আমাকে এটা বাড়াতে হবে, দিয়ে এইখানে এই ও এ যেটা ছিল এটা তো 1 একক ছিল, এই 1 এককের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে আবার এই অংশটা কেটে নেব। ধরো এই পর্যন্ত এসে 1 একক হলো, এটার একটা নাম দিলাম ওবি সি। না, সি তো হয়েই গেছে, ওবি সি হয়ে গেছে, এটার নাম দিলাম ডি। তাহলে বিডি হলো 1 একক, আমরা 1 এককের সমান করেই এটা কেটে নিয়েছি, দিয়ে ডি বিন্দুর সঙ্গে ও বিন্দুটাকে আমরা যোগ করে দিলাম। এই যে আমি আঁকছি এটা তো আমি হাত দিয়ে করছি, তোমরা যখন এটা কিন্তু স্কেল দিয়েই করবে, স্কেল ছাড়া করবে না। কেন কি, এর জন্য তোমাদের 4 নাম্বার না হলে 5 নাম্বার থাকবে, তো এমনি করলে হবে না। তাহলে এই ওডি যেটা হলো, দেখো তো এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই ও বি এটা √2 আর বিডি 1,
আর তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে দেখো তো, যদি তুমি বলতে চাও তাহলে ত্রিভুজ ও বি ডি এর ওডি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অসুবিধে নেই। অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ওবি স্কোয়ার সমান কত? ওবি স্কোয়ার সমান √2 স্কোয়ার, আর বিডি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে এটা 2 প্লাস 1, √2 স্কোয়ার মানে 2 প্লাস 1 সমান 3। তাহলে ওডি স্কোয়ার সমান যদি 3 হয় তাহলে ওডি সমান কত হবে? √3। তাহলে এইটার মান হয়ে গেল √3 একক। তাহলে এইটা যদি √3 হয়, একই রকম করে আগে যেরকম করেছিলাম আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটাকে এখানটায় বসাবো এবং এখান থেকে ডি বিন্দু পর্যন্ত ব্যাসার্ধ নেব। ওডি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। যে বৃত্তচাপটা একে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, কোন বিন্দুতে আমি জানি না, মানে এখানে দেখতে পাচ্ছি না কেন কি, ওটা তো আমি করে উঠতে পারছি না। ধরো কোনো একটা বিন্দুতে, সেই বিন্দুটার যদি আমরা নাম দিই পি, তাহলে পি বিন্দুটাই হবে √3 অবস্থান সংখ্যারেখায়। এবারে √5টা একটু বলে দিই, দেখো। √5কে আমরা সংখ্যারেখায় কি করে বসাবো? আমরা এরকমই নিলাম, সেটা একটু নিচে নিই। এইখানটা বললাম 0 থেকে 1, এটা 2, এটা 3, এদিকে আরও করতে পারো তুমি, আমার এখানে দরকার নেই, আমি এইটুকুই রাখলাম। এখানটায় 4, বেশ এই পর্যন্ত রইল। এখানটাকে ও বললাম, এটা এ বললাম, এটা বি বললাম। এইটা আমাদের দরকার নেই, আমি এখান থেকে এইটাকেই এ করে নিই। 2 পর্যন্ত আমি এ নিলাম, আমরা করছি √5। বেশ, এইটা 1 একক, এটাও 1 একক। তাহলে এই ও এটা কত হবে? 1 + 1 2 একক। তাহলে 0 থেকে 2 পর্যন্ত 2 একক। এই 2 একক যেখানে আছে এইখানে আমরা একটা লম্ব টানলাম, তার মানে 90 ডিগ্রি একটা কোণ আঁকলাম এখানে। দিয়ে এই 1 এককের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখান থেকে 1 একক ধরো এরকম জায়গায় কেটে নিলাম। তাহলে এইটা একটা নাম দিলাম ও এ, এটা ধরো বি বললাম। ও বি, এ বিটা হলো 1 একক। এই 1 এককের সমান আমরা কম্পাস দিয়ে কেটে নিয়েছি, দিয়ে ও বিন্দুর সঙ্গে বি বিন্দুটা যোগ করে দিলাম। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা 90 ডিগ্রি। তাহলে এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ বলতে পারি। তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ? ত্রিভুজ ও এ বি এর ওবি স্কোয়ার, এইটা হচ্ছে এই ত্রিভুজটার অতিভুজ। তাহলে ওবি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখন ও এ সমান কত? 2 এর স্কোয়ার, আর এবি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। তাহলে এটা 4 + 1 সমান 5। তাহলে ও বি সমান কত? √5। তাহলে এই ও বিটা √5 হলো। তখন আমরা কি করব? এই ও বিন্দুতে কম্পাসটাকে বসিয়ে ওবির সমান ব্যাসার্ধ নিয়ে, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ টানবো, যে বৃত্তচাপটা এই সংখ্যারেখাকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। ধরো এরকম বা কোনো একটা বিন্দুতে ছেদ করবে। যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হবে √5 এর অবস্থান সংখ্যারেখায়। যদি আমরা √6 বসাতে চাই সংখ্যারেখায়, আমাদের ওবি ছিল √5 একক, এর ওপরে আমরা একটা লম্ব টানবো, মানে এইখানে আমরা একটা 90 ডিগ্রির কোণ আঁকবো। সেইটাও নেব 1 একক। ধরো বি সি নিলাম, তাহলে এই বিসি 1 একক নিলাম, দিয়ে সি বিন্দুর সঙ্গে ও বিন্দুটাকে যোগ করে দিলাম। তাহলে তখন এইটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, আর ভূমি স্কোয়ার মানে √5 এর স্কোয়ার। তাহলে 5 √5 এর স্কোয়ার মানে 5, আর এটা হবে 1 এর স্কোয়ার মানে 1। তাহলে 5 আর 1 6। তাহলে এইটা হয়ে গেল √6 একক। দিয়ে আবার একই রকম করে ওসির সমান ব্যাসার্ধ নিয়ে তোমরা একটা বৃত্তচাপ আঁকলে, সেটা সংখ্যারেখাকে একটা বিন্দুতে ছেদ করলো, সেই ছেদ বিন্দুটাই হবে
সংখ্যারেখায় √6-এর অবস্থান। √7টাও একই রকমভাবে এর ওপরে আবার একটা লম্ব নেবে, এই OCর ওপরে আবার একটা লম্ব টানবে এবং এটাও 1 একক নেবে, ধরো CD নিলে, দিয়ে C বিন্দুর সঙ্গে D বিন্দুর সঙ্গে ও বিন্দুটা যোগ করলে, তাহলে এইটা ছিল √6, এটা 1, তাহলে এইটা হবে √7। কেন না √6-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার, এইটার স্কোয়ার সমান এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তাহলে এইটা সমান 6 + 1 সমান 7, মানে OD স্কোয়ার, তাহলে OD সমান হবে √7। তাহলে এইটা তখন হয়ে যাবে √7 একক। একই রকম করে এটার সমান ব্যাসার্ধ নেবে, নিয়ে তুমি সংখ্যারেখায় ওটা কোথায় ছেদ করছে দেখবে, সেই ছেদ বিন্দুটাই হবে √7-এর অবস্থান সংখ্যারেখায়। বাড়িতে একটু প্র্যাকটিস করো, অসুবিধে হবে না, আশা করি করতে পারবে, চেষ্টা করো একটু। আজকে এই পর্যন্তই।